আম, তো দেখেন, আমরা এখন আলোচনা করব মডেল টেস্ট 2। আমরা যে দণ্ডবিধির উপরে যে মডেল টেস্ট 2 অনুষ্ঠিত হয়েছে, সেটার প্রশ্ন কিভাবে লেখা উচিত সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি দেখেন, একের ক, অভিন্ন অভিপ্রায় অংশগ্রহণ উভয়ের উপস্থিতি ছাড়া দণ্ডবিধির 34 ধারা প্রযুক্ত হতে পারে না। বক্তব্যটির যথার্থতা নিরূপণ করুন। এটার জন্য বরাদ্দ আছে 5 মার্ক। আর একজন ব্যক্তিকে তার দ্বারা সরাসরি সংগঠিত হয়নি অপরাধের জন্য দায়ী করার ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায় বা অভিন্ন উদ্দেশ্যের ভূমিকা আলোচনা করুন। এটার জন্য বরাদ্দ আছে 5। তাহলে মোট প্রশ্ন কত? 10। এখন আপনাদের যে সমস্যাটা হয়, কেউ কেউ প্রশ্নে যা জানতে চাইছে যা চাক, আমি অভিন্ন অভিপ্রায় 34 লিখবো আর উদ্দেশ্য লিখবো 149। আমি আমার মতো যা খুশি চাক, আমি 34 149 লিখে শেষ করে দিব। আপনাদের অনেকের উত্তরপত্রের লেখা এরকম, ঠিক আছে, কিন্তু আমার এটা লিখতে হবে কিভাবে? আমি যতই জানি না কেন, আমার প্রশ্নে যেভাবে জানতে চেয়েছে আমার উত্তর হবে সেইভাবে। প্রশ্নে যদি দুইটা অংশ থাকে, অবশ্যই আপনি ভিতরে যা লেখার লেখেন, কিন্তু অবশ্যই ওই জিনিসগুলো কি দিতে হবে? টাইটেল দিতে হবে। আচ্ছা, এখন দেখেন, অভিন্ন অভিপ্রায় এবং অংশগ্রহণ উভয়ের উপস্থিতি ছাড়া 34 ধারা প্রযুক্ত হতে পারে না। তো এই অংশে শুধু 34 আলোচনা করলেই হচ্ছে। তো 34 অ্যাকচুয়ালি কি আছে? দুই বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে যদি কোনো অপরাধ সংগঠন করে, যে অপরাধে তাদের সক্রিয় কি ছিল? অংশগ্রহণ ছিল। সক্রিয় উপস্থিতি থাকতেও পারে, নাও পারে। তাহলে সেই ক্ষেত্রে ওই অপরাধ যারা করছে সবাই সমানভাবে দায়ী হবে। এটাই কত? 34। এবং আপনি একটা, এই 34 তো আমরা বিস্তারিত বলছি, একটা উদাহরণ দিয়ে দিবেন। তো 34-এর ক্ষেত্রে যে জিনিসটা মেইন, অভিন্ন অভিপ্রায় মানে পূর্ব পরিকল্পনা থাকবে, অংশগ্রহণ মানে আপনি ওই জায়গা উপস্থিত থাকতেও পারেন, নাও পারেন, কিন্তু ওই কাজটা করতে অংশগ্রহণ করছেন। তো এরকম একটা উদাহরণ আপনি দিয়ে দিলে হয়ে গেল। এরপরের অংশ জানতে চাইছে যে একজন ব্যক্তিকে তার দ্বারা সংগঠিত হয়নি, মানে একজন ব্যক্তি সে সরাসরি হাত দিয়ে ওই কাজটা করে নাই, মানে হত্যাকাণ্ড আমি সরাসরি করি নাই। অপরাধের জন্য দায়ী করার ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায় এবং অভিন্ন উদ্দেশ্যের ভূমিকা। আমি নিজে একটা হত্যাকাণ্ডের আসামি, বাট আমি ওই হত্যাকাণ্ডটা আমার হাত দিয়ে সরাসরি করি নাই। এখন আমারে কি ওই হত্যা মামলায় আমার শাস্তি দেওয়া যাবে কিনা? এবং সেই ক্ষেত্রে 34 এবং 149-এ কিভাবে দায়ী করা যাবে সেই জিনিসটা আপনারা ব্যাখ্যা করতে বলছে। তো এই জিনিসটা কিভাবে দেখেন, 34-এর ক্ষেত্রে আপনার কোনো কেস রেফারেন্স কোনো কিছু মনে না থাক, সমস্যা নাই। আপনি 34-এর উদাহরণ দিয়ে বলবেন যে 34-এর সক্রিয় অংশগ্রহণ দরকার, সক্রিয় উপস্থিত থাকতেও পারে, নাও পারে। ওই যে চারজন লোক, চারজন লোক ধরেন ব্যাংক চুরি করতে গেছে, তিনজন সরাসরি ঢুকছে, একজন আছে গেটে পাহারা আর একজন একটু দূরে আছে। তাহলে ওই তিনজনের যেরকম দায়, ওই দুইজনেরও দায় কি? একই রকম। তাহলে ওই দুইজনকে সরাসরি কাজ করতে করে নাই, তারপরেও অভিন্ন অভিপ্রায়ের কারণে তারা এই অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে। একটা উদাহরণ। আর 149 কি? 149 আগে আলোচনা করবেন যে 5 বা ততোধিক ব্যক্তি সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে বেআইনি সমাবেশের সদস্য হিসেবে যদি কোনো অপরাধ করে, তাহলে সেই অপরাধের দায় তাদের উপর সমানভাবে বর্তাবে। কিভাবে? বেআইনি সমাবেশের ক্ষেত্রে 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় উপস্থিত আছে, বেআইনি সমাবেশের সদস্য হইছে, তারা সবাই এক জায়গায় উপস্থিত থাকবে, কিন্তু অপরাধে একসাথে অংশগ্রহণ থাকতেও পারে, নাও পারে। ধরেন আপনারা বাংলাদেশ বার কাউন্সিল, এই যে যারা রিট করছে, রিটকারীরা ওই জায়গায় বাংলাদেশ বার কাউন্সিলে বেআইনি সমাবেশ করে বার কাউন্সিল ভাঙচুর করতেছে। এখন তারা, তাদের উদ্দেশ্য ছিল আমরা শুধু ওই জায়গায় শান্তিপূর্ণভাবে সমাবেশ করব, বাট একসময় তারা মানে উত্তপ মানে তারা উত্তেজিত হয়ে বার কাউন্সিল ভাঙচুর শুরু করছে। এখন ভাঙচুর করতেছে সামনের 10 জন আর পিছনের 50 জনের জায়গায় দাঁড়ায় আছে, কিন্তু ওই 5 জনের যে দায়, ভাঙচুর করে যে দায়, আর পিছনের 50 জন যে দাঁড়ায় আছে, এদের দায় কি? একই। ঠিক আছে, তাহলে ওই 50 জন কি সরাসরি অংশগ্রহণ করতে করে না, তবুও কিন্তু ওই অপরাধের দায় তাদের উপর সমানভাবে বর্তাবে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে একজন ব্যক্তিকে তার দ্বারা সংগঠিত হয়নি অপরাধের জন্য দায়ী করার ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায় অভিন্ন উদ্দেশ্য এরকম হতে পারে। এই তো, বুঝছেন? আচ্ছা, তারপরে আমরা চলে আসি একের খ, এক্স ওয়াই কে প্রহার করে, এই উত্তেজনার ফলে ওয়াই প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ে,
জেড একজন দর্শক ওয়াই ক্রোধের সুবিধা গ্রহণ করার এবং তার সাহায্যে এক্স কে হত্যা করার অভিপ্রায় তদুদ্দেশ্যে এক্স এর হাতে একটি ছুরি দিয়ে ছুরিটির সাহায্যে ওয়াই এক্স কে হত্যা করে। এক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের এলাকায় ওয়াই ও জেড এর অপরাধের দায় নিরূপণ করুন। এখন এই জায়গায় আপনি দুই ভাবে উত্তর লিখতে পারেন। এক লিখবেন হয় 38 দিয়া, আর না হলে লিখবেন ওই প্ররোচনার ধারা দিয়া, প্ররোচনা 100 ওই যে 7, 8, 9 এগুলা দিয়ে। বুঝছেন? দুইটা জিনিস আলোচনা করার দরকার নাই, যে কোনো একটা করেন, হয় 38 আলোচনা করবেন নাহলে প্ররোচনা আলোচনা করবেন। ঠিক আছে, দুইটাই সঠিক, কোনোটাই ভুল না। আমরা 2 এর কতে আসি। অপরাধ সংগঠনের জন্য অভিপ্রায় এবং কার্য উভয় একত্রে হতে হবে। পেনাল কোড 1860 এর প্রাসঙ্গিক বিধানের আলোকে ফৌজদারি দায়ী হয়ে গেছে, ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে, এই কার্যক্রমের উল্লেখপূর্বক বক্তব্যটি ব্যাখ্যা করো। এই জায়গায় কিন্তু আগে আপনার লিখতে হবে যে একটা কাজকে অপরাধ হিসেবে গণ্য করতে হলে দুইটি উপাদান অবশ্যই থাকতে হবে। একটা হলো পূর্ব পরিকল্পনা আর একটা হলো অপরাধজনক কার্য। তো এটা আলোচনা করবেন, যে কোনো একটা থাকলে কিন্তু হবে না। এবং এই জায়গা বলছে যে ফৌজদারি কার্যবিধির প্রাসঙ্গিক বিধানের আলোকে ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে এমন কার্যসমূহের উল্লেখপূর্বক। সাধারণ ব্যতিক্রমের ধারাগুলোতে ওই জায়গা কিন্তু অপরাধজনক কার্য আছে, কিন্তু মেন্স রিয়া নাই, এই কারণেই এটা অপরাধ হিসেবে গণ্য হয় না। এখন আপনি সাধারণ নাম, এখানে এই প্রশ্নের মার্ক ছিল 10। এখন সাধারণ ব্যতিক্রমের কয়টা আলোচনা করবেন আপনার বিষয়। 76 থেকে 106 সব তো আলোচনা করলে তো আপনি অনেক বড় হয়ে যাবে। যতগুলো পারেন লিখে আলোচনার পরিশেষে বলা যায় যে এই। ঠিক আছে, তারপরে দেখেন, এক্স প্রহরিত হওয়ার হুমকির ভয়ে একদল ডাকাতের চরিত্র অবগত থাকা সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগদান করে এবং ডাকাতি করে। এক্স প্রহরিত হওয়ার হুমকির ভয়ে ডাকাতিতে অংশগ্রহণ করে সাধারণ ব্যতিক্রমের আশ্রয় লাভের অধিকারী হবে কিনা? হবে না। যদি তার মৃত্যুর ভয় দেখাইতো, তাৎক্ষণিক মৃত্যুর ভয়, তাহলে সে 94 ধারার সুবিধা পেত। যেহেতু তার তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখায় নাই, তার ভয় দেখাইছে কিসের? প্রহারের ভয়। প্রহারের ভয়তে 94 ধারার সুবিধা সে পাবে না। সো এক্স কিন্তু এ জায়গায় অপরাধ করছে। ঠিক আছে, 3 এর ক দেখেন, শুধু অপরাধ সংগঠনকারী নয়, বরং অপরাধ সংগঠনের পূর্বে এবং পরে সহায়তাকারী সমানভাবে আইনের দৃষ্টিতে দোষী। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? দণ্ডবিধি 1860 এর প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। এটার উত্তরও যা। প্ররোচনা বা অপসহায়তা কি? অপসহায়তা সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন। ওইটার উত্তরও যা, এই প্রশ্নের উত্তরও কি তাই। অপসহায়তা। প্ররোচনা কি? 107 দ্বারা। প্ররোচক 108, আর শাস্তি তো 109 থেকে 120। তাহলে এই জায়গায় যিনি অপসহায়তা করে তিনি তো অপসহায়তাটা অপরাধের আগেও করে, পরেও করে। ঠিক আছে, এই তো তাই আলোচনার পরিশেষে বলা যায় যে উপরোক্ত ধারাগুলোতে শুধু অপরাধ সংগঠনকারী নয়, বরং অপরাধ সংগঠনের পূর্বে বা পরে সহায়তাকারী আইনের দৃষ্টিতে সমানভাবে দোষী। বুঝছেন? এখন অনেক প্রশ্ন আমাদের লিখিত পরীক্ষার কার সাথেই হচ্ছে প্রশ্নকর্তার, যে প্রশ্নটা এমন ভাবে করছে যাতে আপনি বুঝতে না পারেন যে এর উত্তর কি লেখা উচিত, কিন্তু উত্তর কিন্তু অ্যাকচুয়ালি আপনি জানেন। আচ্ছা, 3 এর খ দেখেন, এ বি কে সি এর বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য প্ররোচনা দেয়, কিন্তু বি সি এর বাড়ির মূল্যবান মালামাল চুরি করে নাই। এক্ষেত্রে বি কর্তৃক সি এর বাড়ির মালামাল চুরির জন্য এ কে অ্যাবেটর হিসেবে দায়ী করা যাবে? এ ও বি এর ফৌজদারি দায় নিরূপণ করুন। এই জায়গায় ওই চুরির জন্য অ্যাবেটর হবে না সে, কিন্তু পুরানোর অ্যাবেটর তো সে হবে, ঘর পুরানোর অ্যাবেটর হবে, কিন্তু চুরির অ্যাবেটর সে হচ্ছে না। চুরি যে করতেছে, চুরির জন্য সে চুরির শাস্তি পাবে। এই তো উত্তর। এবং এই ক্ষেত্রে আপনি যদি বলেন যে যদি আপনি এ বি কে, তাহলে এ সাজা পাবে হলো 116 ধারায়। 116 ধারায় ওই যে ঘর পুরাইতে, সরি 115তে, 115 যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে প্ররোচনা দিচ্ছেন কিন্তু হয় নাই। ঘর পুরানো যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ, প্ররোচনা দিচ্ছেন হয় নাই, তাহলে এর শাস্তি হবে 115। আর ওই জায়গায় যে চুরি করছে, ঘরে চুরি করছে, ওর শাস্তি 379 বা 80, যে কোনো একটা দিয়ে দেবেন। এখন আপনি যদি 115 মনে না থাকে, সমস্যা কি? আমি ওই জায়গায় গেলাম না, আমি লিখলাম যে প্ররোচনা, আমরা জানি যে 108 ধারার ব্যাখ্যা অনুসারে প্ররোচনার ফলে অপরাধ সংঘটিত হোক বা না হোক, প্ররোচনাকারী কি পাবে? শাস্তি পাবে। আমি যদি জানতাম তাহলে আমি 115 ধারা কাছে যাব, আর আমি যদি 115 সম্পর্কে আমার ধারণা না থাকে, তাহলে আমি যতটুক জানি সেইটুক দিয়ে কি করে আসবো? ওই উত্তর করে আসবো টেকনিক্যালি। বুঝতে পারছেন?
এই অপরাধে অভিযুক্ত হবে, এই কথাটা কি? 434 যদি আপনি লিখতে পারেন তো ভালো, কিন্তু 434 আপনার মনে নাই থাকতে পারে, সমস্যা কি? আমি ঘর বানানো অপরাধে দোষী সাব্যস্ত হবে। All murderers are culpable homicides, but all culpable all murders, sorry, all murders are culpable homicides, but all culpable homicides are not murders. মানে কি? সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই খুন নয়। দণ্ডবিধির প্রাসঙ্গিক বিধান উল্লেখে আলোচনা করুন। 300 ধারার প্রথম অংশ দ্বিতীয় অংশ দিয়ে আলোচনা করে দিয়ে ফেলবেন, বুঝছেন? এ বিষ প্রয়োগ করে বি কে হত্যা করার উদ্দেশ্যে বিষ ক্রয় করে এবং উহা খাবারে মিশ্রিত করে। পরবর্তীতে বি এর টেবিলে পরিবেশন করার জন্য এ উক্ত খাবার বি এর কর্মচারী সি কে দেয়। বি উক্ত খাবার হয়ে অসুস্থ হয়ে পড়লেও তাৎক্ষণিক চিকিৎসা গ্রহণে তার মৃত্যু হয়নি। পেনাল কোডের সংশ্লিষ্ট বিধান অনুসারে এ ও সি এর দায় নিরূপণ করুন। ভাই, এই জায়গা সে তো এ বিষ প্রয়োগ করে বি কে হত্যা ক্রয় করে এবং খাবারে কি করে? বিষ মিশ্রিত করে। সো এই জায়গায় আপনার সে হত্যার কি নিছে? উদ্যোগ নিছে। উদ্যোগ নিছেন 328, তারপরে 302। 302 তো আর আসে নাই, সে তো আর মৃত্যুবরণ করে নাই। সহায়তা অনেক কিছু দেওয়া যায়, আপনি আপনার মোটামুটি যার যেটা মন চাইছে দিয়ে ব্যাখ্যা দিলেই হলো। দেখেন 5-এর কতে আসেন, যে কোনো সরকারি কর্মচারী কর্তৃক দাপ্তরিক কাজের বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো পারিতোষিক গ্রহণ করলে উহা একটি অপরাধ, ব্যাখ্যা করুন। 161। স্বয়ং সরকারি কর্মকর্তা ঘুষ নিলে 161, দালাল ঘুষ নিলে 162, ব্যক্তিগত প্রভাব খাটায় নিলে 163, স্ত্রী বা দালালের সহায়তা করলে 164, বিচারক ঘুষ নিলে 165, সরকারি কর্মকর্তা যদি কাউরে ক্ষতি করে 166। এরকম যা যা আছে দিয়ে দিবেন। এক্স একজন সরকারি কর্মচারী, এক্স এর স্ত্রী ওয়াই একজন মক্কেলকে অবৈধ সুবিধা প্রদানের বিষয়ে পরামর্শ দিবে এই উদ্দেশ্যে একটি উপহার গ্রহণ করে। ওয়াইফ উপহার নিছে, সো ওয়াইফ অপরাধ করছে 163-তে। সরকারি কর্মচারী এক্স কাজটি সম্পন্ন করে তার স্ত্রী ওয়াই কে সহায়তা করে। পেনাল কোডের অধীন এক্স এবং ওয়াই কোনো অপরাধ করছে কিনা? সরকারি কর্মকর্তার সহায়তা শাস্তি পাবে 164। তাহলে স্ত্রীর ক্ষেত্রে 163 আর সরকারি কর্মকর্তার ক্ষেত্রে কত? 164। আমরা চলে আসি গ অংশ। অবৈধ বাধা অবৈধ আটক বলতে কি বুঝো, বর্ণনা করো। 339-40 নাকি? অবৈধ বাধা মানে একদিক থেকে বাধা, আর আটক মানে কয় দিক? 4 দিক থেকে। 10 দিনের অধিক সময়ের জন্য একজনকে অবৈধ আটক রাখলে তার সর্বোচ্চ শাস্তি কত বছর? 3 বছর। সর্বোচ্চ শাস্তি কত বছর? কত ধারা? 344 ধারা। 344 ধারা, জি। তারপরে দেখেন 6-এর খ, এই কার ফোন বাজে? টাকা পয়সা কে দিবেন? এ আত্মহত্যা করার অভিপ্রায়ে বিষ পান করলেও ভাগ্যক্রমে বেঁচে যায়। এ কোনো অপরাধ করেছে কি? যদি করে থাকে তাহলে উক্ত অপরাধের নাম এবং সর্বোচ্চ সাজা। 309 ধারার অপরাধ করছে, সর্বোচ্চ সাজা কি? 1 বছর বিনাশ্রম কারাদণ্ড। বুঝছেন? 7-এর ক দেখেন, সিটে মনে হয় খুঁজে পান না এই প্রশ্ন। সকল দাঙ্গাই বেআইনি সমাবেশ, কিন্তু সকল বেআইনি সমাবেশই দাঙ্গা নয়। দণ্ডবিধি 1860-এর প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন। এই জায়গায় আমার আগে ব্যাখ্যা দিবেন বেআইনি সমাবেশ কি, তারপর ব্যাখ্যা দিবেন দাঙ্গা কি। 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো বেআইনি কাজ করে সেটা বলে বেআইনি সমাবেশ, আর বেআইনি সমাবেশের সদস্যরা যখন শক্তি বা উগ্রতা প্রদর্শন করে তখন সেটা দাঙ্গা। তার মানে দাঙ্গার মধ্যে বেআইনি সমাবেশ আছে, কিন্তু বেআইনি সমাবেশের মধ্যে দাঙ্গা থাকতেও পারে, নাও পারে। তো মূলত এখানে যেটা আলোচনা করতে হবে 141 আর দাঙ্গার যেটা আছে 146-47 শাস্তি টাস্তি এগুলো দিয়ে আলোচনা করে দিবেন। 7-এর খ দেখেন, একজন ভিক্ষুক হেলালের কাছে কিছু খাবার ভিক্ষা চাইলে হেলাল উক্ত খাবার দেওয়া হতে বিরত থাকে, যার ফলে ভিক্ষুকটি অনাহারে মারা যায়। হেলালের ফৌজদারি দায় নিরূপণ করুন। বলেন তো হেলাল কোনো অপরাধ করছে কিনা? হেলাল কোনো অপরাধ কিন্তু করে নাই, ঠিক আছে। এই জায়গায় আপনার সে কি খাবার দিতে বাধ্য? তো বাধ্য না। সো এখানে কিন্তু কোনো মানে অপরাধ সংগঠিত হয় নাই। সো এখানে হেলালের কোনো অপরাধ হয় নাই।
আমরা 8 নাম্বার প্রশ্ন দেখি, দেখেন অপহরণ ও জোরপূর্বক অপহরণ, ধর্ষণ এবং অস্বাভাবিক অপরাধের মধ্যে পার্থক্য। 5 5 10 সো লেখা উচিত, এটার ব্যাখ্যায় না গেলাম, আমরা সামনে পড়বো। আমরা 8-এর খতে চলে আসি, দেখেন ক বিবাহের মিথ্যা প্রলোভন দেখিয়ে ক্ষয়ের সাথে, তার বয়স কত, 20 বছর বয়সী নারীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে, পরবর্তীতে ক অন্যত্র বিবাহ করলে খ দণ্ডবিধি 1860-এর 376 ধারায় ধর্ষণের মামলা করে। কয়ের দাবি শারীরিক সম্পর্কটি ক্ষয়ের সম্মতিতে হয়েছিল। ক এর কাজ 376 ধারা অনুযায়ী ধর্ষণ হিসেবে গণ্য হবে কি, বিশ্লেষণ করুন। এখন এখানে বিষয়টা হলো যে আপনারা হবে না হবে সেটা পরের ব্যাপার, আগে আমার আলোচনা করতে হবে 375 নাকি। 375 ধারায় ধর্ষণের যে সংজ্ঞা আছে, উপাদান ইচ্ছার বিরুদ্ধে, সম্মতির বিরুদ্ধে, ভয় দেখাইয়া নাকি, ভয় দেখাইয়া, আঘাত বা মৃত্যুর ভয়। তারপরে ওখানে 4 নম্বরে আছে হচ্ছে যে স্বামী জানে, স্ত্রী লোকটি জানে স্বামী, কিন্তু ওই লোকটা জানে যে স্বামী না। আর 5 নম্বরে আছে হলো ওই এত বছরের কম বয়স্ক, 14 বছরের কম বয়স্ক নারীর সম্মতি থাক বা না থাক ধর্ষণ। এখন এর মধ্যে কি প্রলোভন আছে? প্রলোভন কিন্তু নাই। সো এটা কিন্তু দণ্ডবিধি অনুসারে ধর্ষণ হয় নাই, বুঝছেন? কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে, ওই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারায় যে ধারা আছে, সেই জায়গায় কিন্তু প্রলোভন, প্রতারণা, বিয়ের প্রলোভন দেখাইয়া ধর্ষণ, মানে শারীরিক সম্পর্ক করা, এটা কিন্তু ধর্ষণ হিসেবে কি হবে, গণ্য হবে। সো আপনি এই জায়গায় প্রকৃতপক্ষে যেহেতু মিথ্যা প্রলোভন দেখাইয়া করছে, দণ্ডবিধি অনুসারে কিন্তু মিথ্যা প্রলোভনের কথা দণ্ডবিধিতে নাই। তো দণ্ডবিধি অনুসারে এটা ধর্ষণ হয় না। এখন আপনি এতটুকু লিখলেও হয়। আর যদি বলেন যে ধর্ষণের মামলা হবে, বাট কোন আইনে হবে, দণ্ডবিধির নারী ও শিশু নির্যাতন দমন আইনের কত ধারায়, 9 ধারায়। তারপরেও আপনি ধর্ষণ হোক বা না হোক, আপনি যদি 75 76 এগুলার ব্যাখ্যা দেন, ধর্ষণ বলেন আর না বলেন, আপনি কিন্তু একেবারেই শূন্য কিন্তু পাবেন না, আপনি মার্ক পাবেন ইনশাল্লাহ। মূল কথা হলো আপনি কি লিখতে পারছেন কিনা, এটা দেখবে আপনার ভালোভাবে। দেখেন দণ্ডবিধিতে প্রদত্ত আঘাত ও গুরুতর আঘাতের সংজ্ঞা দিন। আঘাতের সংজ্ঞা আছে 319, গুরুতর আঘাতের সংজ্ঞা আছে 320, দিয়ে দিবেন। পেনাল কোডের 326 এবং 326 এ ধারায় প্রদত্ত শাস্তিযোগ্য অপরাধের মৌলিক পার্থক্য নিরূপণ করুন। সো এটাও আমরা মোটামুটি পারি, এই জায়গায় আলোচনা করলাম না। 6 নাম্বার দেখি, দেখেন কয়েকজন ডাকাত আরিফের বাড়িতে ডাকাতি করে, এ সময় আরিফ বাধা দিলে বি ব্যতীত অন্যান্য ডাকাতগণ আরিফকে হত্যা করতে উদ্যত হয়, বি তাদেরকে নিষেধ করে। মানে ডাকাত দলের মধ্যে একজন বলতেছে যে তুমি তুমি একে হত্যা করো না, কিন্তু অন্য ডাকাতগণ শেষ পর্যন্ত আরিফ সাহেবরে হত্যা করে। এক্ষেত্রে বি এর কোনো শাস্তি হবে কি? অবশ্যই বি এর শাস্তি হবে, কারণ ডাকাতি করে কনজয়েন্টলি, একসাথে। এবং এক্ষেত্রে 396 ধারায় ডাকাতি সংগঠনকালে যদি হত্যা করে, সকলের সম্মতি থাক বা না থাক, সবাই সমানভাবে দেওয়া হবে। তো এই জায়গা কি বি এর শাস্তি হবে? অবশ্যই হবে। ঠিক আছে, আমরা চলে এসেছি উয়া অংশ। দেখেন চুরি আর চোরাইমাল, চুরি আছে 379, চোরাইমাল 411 নাকি। দস্যুতা ডাকাতি 392, 392-তে আছে দস্যুতার শাস্তি, সংজ্ঞা আছে 390 নাকি। আর ডাকাতি 391-তে সংজ্ঞা, শাস্তি আছে 395। তারপরে সংখ্যাগত, শাস্তিগত, ইংরেজি প্রতিশব্দগত, লঘুতর, গুরুতর, একটির ক্ষেত্রে অপরটি, অনেকগুলো হয়। প্রতারণা জালিয়াতি, প্রতারণা আছে সংজ্ঞা 415, শাস্তি 417। জালিয়াতি সংজ্ঞা 463, শাস্তি 465। প্রতারণা দলিল মারফত হইতে পারে, অন্য কোনো উপায়ও হইতে পারে। জালিয়াতি সর্বদা কি, ডকুমেন্ট রিলেটেড, এই তো দিয়ে দিবেন। তারপরে ইংরেজি প্রতিশব্দগত, অপরাধে উদাহরণগত, তারপরে অন্যান্য যা আছে সংজ্ঞাগত। পার্থক্য আবার দেখেন দাঙ্গা ও মারামারি, দাঙ্গার সংজ্ঞা দিচ্ছে 146, শাস্তি 147 48। মারামারি সংজ্ঞা দিচ্ছে 159, শাস্তি 160। দাঙ্গা করতে 5 জন লাগে অ্যাটলিস্ট, মারামারি করতে 2 জন লাগে। মারামারি প্রাইভেট প্লেসে হয় না, কিন্তু দাঙ্গা পাবলিক প্রাইভেট উভয় জায়গায় হয়।
দাঙ্গার শাস্তি বেশি, মারামারির শাস্তি কম। দাঙ্গার ইংরেজিতে বলে রায়োটিং, মারামারির বলে অ্যাফ্রে। এই তো বেআইনি বাধা, বেআইনি আটক। ওটা বললাম একটু আগে। মানহানি আর অপরাধমূলক ভীতি প্রদর্শন, মানহানি আছে কত ধারায়? 499। আর অপরাধজনক ভীতি প্রদর্শনের সংজ্ঞা 503, শাস্তি 506 দিয়ে দিবেন। আমরা চলে এসেছি চ অংশ। ক এবং খ দুজন প্রতিবেশী, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই যে দেখেন, দীর্ঘদিন ধরে কি ছিল? বিরোধ চলছিল। একদিন গ্রামের বাজারে সাধারণ বিষয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে এক খ প্রকাশ্যে ককে মারাত্মক গালাগাল করে এবং একটি চর মারে। এতে ক তীব্র ক্ষুব্ধ উত্তেজিত হয়ে পড়ে এবং তৎক্ষণাৎ তার কোমরে লুকিয়ে রাখা, মানে অলরেডি তার কোমরে একটা জিনিস ছিল, একটি ধারালো ছুরি বের করে খয়ের বুকে সজোরে এক কোপ দেয়। খ মাটিতে লুটিয়ে পড়ে এবং হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে। ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায় ছুরিকাঘাতের ফলে ক্ষয়ের হৃৎপিণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সাধারণ নিয়ম অনুযায়ী একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট ছিল। কয়ের ফৌজদারি দায় নিরূপণ করুন। এখন আপনার কাছে যখন আপনি লিখতে গেছেন এই 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 সমস্যার সমাধান তো হয় দুইটা দেখতে হবে, হয় নিন্দনীয় হত্যা নাই রে কি খুন। বাট এখানে যদি তর্কাতর্কির কথা দেখেন, যে তর্কাতর্কির এক পর্যায়ে করছে, তাইলে এই জায়গা মনে হচ্ছে কালপেবল হোমিসাইড, নট অ্যামাউন্টিং টু মার্ডার, মানে এমন নিন্দনীয় হত্যা হয়েছে যেটা খুন না। কিন্তু যদি আমি দেখি যে তাদের মধ্যে আগে থেকেই শত্রুতা ছিল এক, তারপরে ন্যাচার অফ ইনজুরি, আঘাতের প্রকৃতি এমন যে এক আঘাতেই তার মৃত্যু হয়েছে, আর শুধু তা না, তর্কাতর্কি হইলেও গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন থাকলেও সে তো আগে থেকেই অজুহাত হিসেবে ওই ছুরি সাথে আছে। তাহলে এই জায়গা যদিও তর্কাতর্কি আছে, তথাপি এ তো পূর্ব পরিকল্পনা অনুসারে এই কার্যটি করেছে, তাই এটা কি হবে? খুন। বাট যদি কেউ ব্যাখ্যা দেন যেটা নিন্দনীয় নরহত্যা হয়েছে, কোনো সমস্যা নাই, উভয়ই সঠিক, কিন্তু আপনার অ্যাকচুয়ালি হয়েছে খুন, কিন্তু যেটা খুন সেটা তো অলরেডি নিন্দনীয় নরহত্যা। বাট আপনার যুক্তি দিয়ে বুঝাইতে হবে যে নিন্দনীয় নরহত্যা শুধু বলতেছেন যে খুন না, তার পক্ষে যুক্তি থাকতে হবে, আর যে খুন দিয়েছেন খুনের পক্ষে তার যুক্তি থাকতে হবে। জি জি ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ অনেকে আপনারা ওই কনফিউশনে থাকেন এ কি মুসাবিদা হবে কিনা। এ জায়গা কোথাও কি বলছে মুসাবিদা করুন, এ জায়গাতে বলছে ফৌজদারি দায় নিরূপণ করুন। মানে ফৌজদারি দায় মানে কি? কে কোন অপরাধ করছে, এ জায়গায় কি অপরাধ করছে সেটা হলো দায়। আচ্ছা, আমরা 13 নম্বর প্রশ্নে আসি। দেখেন, ক এক গভীর রাতে নিজ ঘরের শোবার ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ বিকট শব্দে তার ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় সে ঘরের বারান্দার দরজা ভেঙে এক ব্যক্তি ভেতরে ঢোকার চেষ্টা করতেছে। মানে তার দরজা ভেঙে এক ব্যক্তি ভেতরে ঢোকার কি করতেছে? চেষ্টা করতেছে। ঘরটি অন্ধকার থাকায় ক ভেবে নেয় যে সশস্ত্র কোনো ডাকাত তার এবং তার পরিবারের জীবন নেওয়ার উদ্দেশ্যে আক্রমণ করেছে। ক নিজের ও পরিবারের প্রাণ রক্ষার্থে অবিলম্বে পাশে থাকা একটি ভারী লাঠি দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকতে যাওয়া লোকটির মাথায় সজোরে আঘাত করে। আঘাতে লোকটি ঘটনাস্থলেই মৃত্যু হয়। সে কি পূর্ব পরিকল্পনা নিয়ে করছে? না, সে তো ভাবছে যে ডাকাত। এখন যদি বলেন স্যার একজন ডাকাত, একজন হোক আর ডাকাতি না হোক, দস্যুতা তো হয়েছে, আর ওনে তো কয়জনে ভাঙতেছে তা তো সে দেখে নাই। পরবর্তীতে তদন্তে জানা যায় নিহত ব্যক্তি ছিলেন কয়ের প্রতিবেশী খ। খ অতিরিক্ত মদ্যপান করে মাতাল অবস্থায় ভুল করে কয়ের বাড়িকে নিজের বাড়ি মনে করে জোরপূর্বক দরজায় ধাক্কা দিচ্ছিল এবং তার হাতে কোনো অস্ত্র ছিল না। কয়ের ফৌজদারি দায় নিরূপণ করুন। এখন আপনারা যদি কেউ ফৌজদারি দায় নিরূপণ করেন, এই জায়গায় নিন্দনীয় নরহত্যা হবে, না এলে খালাস পাবে। খুন তো ওই জায়গা হয় নাই, কারণ তার তো প্রি প্ল্যান তো ওই জায়গায় ছিল না। এখন নর্মালি এখানে কয়ের কিন্তু কোনো অপরাধ হয় নাই, কারণ সে তার আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে, এবং আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে আপনার মনে আছে কিনা যে 103 ধারায় আছে, যদি কেউ রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ করে, রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ করে, তাহলে তারে হত্যা করলে কি হবে না? অপরাধ হবে না। তো এই যুক্তি আপনি দেখাইতে পারেন। তো এখানে প্রকৃতপক্ষে কোনো অপরাধ হয় নাই, সে ফৌজদারি দায় হতে কি পাবে? অব্যাহতি পাওয়া উচিত বলে আমি মনে করি। তো এই ছিল আমাদের দণ্ডবিধির উত্তর।
বুঝতে পারছেন? এখন আমি কিন্তু কথা বলি, শুনেন। আপনারা অনেকে মনে করেন কি যে দূর, আমাদের একজন স্টুডেন্টের উল্লেখ করে বলে, আমাদের তাসলিম, গাজী তাসলিম সাহেব হয়তোবা আছেন, উনি প্রিলির সময় বলতো, স্যার আমার তো বাড়ি থেকে আসতে গেলে সময় অপচয় হয়। আবার এই লিখিত সময় বললো, স্যার এই জায়গায় আসতে গেলে তো সময় অপচয় হয়, তাতে বাড়ি বসে আমি লিখতেছি। এ হলো এক। আর এক হলো, স্যার মডেল টেস্ট দিতে গেলে তো অনেক সময় লাগবে না, তো বাড়ি বসে পড়লে হবে। ঠিক আছে, হয়তোবা আমরা আপনার কাছে মনে হইতে পারে যে মডেল টেস্ট খালি খালি টাকা নেওয়ার একটা ধান্দা শুরু করছে। আচ্ছা, এখন ভাই আপনার অবস্থা আপনার ডাক্তার জানে, আপনি না। এবং আপনারা যারা মনে করেন যে লেখার চেয়ে আমি এইটুক সময় পড়ি, পড়লে কাজে লাগবে না, তো এই জিনিস আপনি বুঝবেন পরে। আমাদের ওই মডেল স্কুলে স্যার ছিলেন সুভাষ স্যার, উনি বলতো যে আজ বুঝবি না বুঝবি কাল, পাশা থাপড়াবি আর মারবি গাল। সো ওই পাশা মানে নিজের ভাষা থাপড়াবেন আর নিজের গাল দেবেন, যে আমার তো এই কথা উনি বলছিল, আমি তো তখন বুঝি নাই, এখন তো আমি ঠিকই বুঝতেছি। তা আমি আপনাদের বলি, যারা প্রিলি পাস করছেন তাদের কিন্তু পড়া নিয়ে কোনো সমস্যা নাই। পড়া অলরেডি আপনি ওই জিনিসটা জেনে আসছেন। হয়তো আপনি হয়তোবা আপনার মনে হচ্ছে যে আমি তো কিছুই পড়িনি, আমার তো ভুলে গেছে, কিন্তু আপনি যখন পরীক্ষার হলে বসবেন, যখন একটা কলম নিয়ে বসবেন, দেখছেন অনেক জিনিসই আপনার মনে আসতেছে। বাট ভাই, অনেক পরীক্ষার্থী আছে যারা লিখিত পরীক্ষায় বসছে কিন্তু এই পর্যন্ত সে একদিনও লেখে নাই, সে দারুণ প্রস্তুতি, কিন্তু ওই দিনই খাতা কলম প্রথম ধরছে। ওই সময় তো আপনার অ্যাডজাস্ট হবে না, মানে আপনি কোনো একটা সমস্যামূলক প্রশ্ন গেলে লিখতে গেলে আপনার মনে আসবে না, আসলে লিখতে পারবেন না। নাহলে অনেক আপনি জানেন আর সবগুলো কমন পড়ছে, কিন্তু পরীক্ষা শেষ দেখলেন যে 70 মার্কের উত্তর করছেন, বাকি আপনি টাচই করতে পারেন নাই। তো এই জন্য যে কথা বলি এটা অক্ষরে অক্ষরে পালন করেন। আপনার যে সময় আছে, ঠিক আছে, সেই সময়ের মধ্যে আপনি পরীক্ষা দিবেন। আর পড়ার এই লেখাটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি এখনো বুঝতে পারতেছেন না। যারা মনে করেন যে লিখতে গেলে আমার সময় নষ্ট হয়, লেখা আপনার লাগবে লাগবে লাগবে, না লিখলে হবে না। তাতে আপনি যতই পড়েন না কেন, পড়ে হাফেজ হয়ে লাভ নাই যদি আপনি এই জায়গা না লিখেন। এই জায়গা আপনার লেখা লাগবে। ধরেন একটা মুসাবিদা আপনি জীবনেও লেখেন নাই, মুসাবিদার এ টু জেড সব জানেন, ওই জায়গা লিখতে যাবেন দেখবেন যে লাইন এক এক রকম হচ্ছে, এই জায়গায় আগে পরে হয়ে যাচ্ছে, এটা আপনার জীবন ওই জায়গায় যাই ঠিক হবে না। বুঝছেন? তো এই জন্য লেখার কোনো বিকল্প নাই। যা যা বলতেছি এগুলো অনুসরণ করেন। আমরা নামাজের বিরতি, নামাজ শেষে বাকিটা শুরু করব। যার যার কাছে বকে আছে পরিশোধ করেন, আর যাদের কাছে মডেল টেস্টের ফি বকে আছে সেটাও পরিশোধ করেন। ধন্যবাদ। আমরা নামাজের পরে ক্লাস শুরু করব, আর এই দুইটা ক্লাস আমি অনলাইনে আপলোড করে দিব, আর নতুন লিংক পাবেন ক্লাসের।